আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পুনরায় আমি আবার চলে আসলাম ক্যালকুলাস লেকচার 3তে। দেখো তাহলে এখন আমরা ক্যালকুলাস লেকচার 2তে অলরেডি আলোচনা করে ফেলেছি আমাদের বিভিন্ন প্রকার ফাংশন নিয়ে। আসলে কোন ধরনের ফাংশনগুলো আমাদের ক্যালকুলাসগুলোর ক্ষেত্রে লাগবে আর কোন 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 ধরনের সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো নিয়ে অলরেডি আমাদের আলোচনা করা শেষ। ঠিক আছে ভাই? তো চলো দেখা যাক। তো আমাদের ফার্স্ট যে আমরা ফাংশন আলোচনা করব সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো অলরেডি আমরা জেনে ফেলেছি যে এক্সপোনেনশিয়াল ফাংশন জিনিসটা কি। এক্সপোনেনশিয়াল ফাংশন জিনিসটা হচ্ছে আসলে যে যদি আমাদের কি থাকে ভেরিয়েবলটা পাওয়ার হিসেবে থাকে, ঠিক না, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কি এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এখন দেখো এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো কি। হ্যাঁ, আরেকটা বিষয় তোমরা অবশ্যই তোমাদের খাতায় দুইটি ভাগে বিভক্ত করে ফেলো। এক পাশে আমাদের থাকবে ডিফারেন্সিয়েশন এবং অপর পাশে থাকবে ইন্টিগ্রেশনের সূত্রসমূহ। তো চলো দেখা যাক। এক্সপোনেনশিয়াল ফাংশন, আচ্ছা তাহলে কি দেখলাম আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের দেখো এক নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটাকে করলে লেখা যাবে এ টু দি পাওয়ার এক্স। এখন দেখো কি বললাম আমি, হ্যাঁ এটাকে আমরা কিভাবে মুখস্থ করবো এই সূত্রগুলা, এটা নিয়ে আমাদের মাঝে অনেক কনফিউশন থাকে, কনফ্লিক্ট থাকে। দেখো অনেকে বলবে যে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা আসলে আমাদের কি পড়ার কোনো প্রকার রুলস না, ঠিক আছে। তো তোমরা পড়বা কীভাবে, দেখো ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, কী বললাম আমি, ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা হলো আমাদের পড়ার স্টাইল। কীভাবে পড়বো তাহলে, ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আসলে তোমার ডি বাই ডি এক্স এটা ভুল একটা কথা, পড়বা কীভাবে তাহলে, ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, তারপরে 2 নম্বর যে সূত্রটা আমাদের আছে সেটা হলো, ধরো ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, এটার কোডে লেখা যাবে এম ইন্টু, কী লিখবা, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। মানে বিষয়টা হচ্ছে যে এখানে এর যে পাওয়ারটা দেখতেছো এম এক্স, এখানে এই ভেরিয়েবলের যে সহগটা, ঠিক আছে, সেটা কি ডিরেক্টলি আমাদের সামনে গুণ হয়ে যাবে। ওকে, তারপর দেখো 3 নম্বর আমরা পড়তেছি ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, কী বললাম, ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটার কোডে লিখবো হচ্ছে কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, ঠিক আছে। তো আমাদের এগুলো হলো কি আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশনের সূত্রসমূহ। তো আমরা এখন দেখব কি ইন্টিগ্রেশনের যে সূত্রসমূহ। এখন ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে যুগজীকরণ করা, এটা তো আমরা বলেছিলাম, বা এখানে আমরা কি বলতে পারি কি সাম, অ্যাকচুয়ালি মানে যোগ করা। তো এখন দেখো তো ইন্টিগ্রেশন বা সামের প্রথম অক্ষরটা কি এস না, তো জাস্ট এই এসটাকে একটু টেনে মনে করে যে লম্বা করে ফেলছো। তো ইন্টিগ্রেশনকে অ্যাকচুয়ালি আমরা প্রকাশ করবো কীভাবে, এই দেখো এসটাই একটু কী করলাম, টেনে লম্বা করলাম, এটা হলো আমাদের কি ইন্টিগ্রেশন প্রকাশ করার উপায়। এটা দেখলেই বুঝবো যে আমার কি ইন্টিগ্রেশন দেখা যাচ্ছে। তো সাপোজ ইন্টিগ্রেশন অফ, আমরা লিখলাম এখানে যেমন ই টু দি পাওয়ার এক্স একে ডিফারেন্সিয়েশন করেছিলাম, সিমিলারলি আমরা এখানে কি করব, দেখো ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করব, ই টু দি পাওয়ার এক্স, তারপরে লিখতেছি ডি এক্স। এখন তাহলে বিষয়টা হলো কি, এটা ছিল এক্সপোনেনশিয়াল ফাংশন, তো এক্সের সাপেক্ষে করতেছে, ডি এক্স বলেছি মানে কি এখানে যে এক্স আছে সো এক্সের সাপেক্ষেই ইন্টিগ্রেশন করা হচ্ছে। আবার যেমন এখানে ডি এর পরে এক্স ছিল, তো এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছিলাম, ঠিক আছে ভাই। দেখো তাহলে এইখান থেকে লিখতে হবে তাহলে কি ই টু দি পাওয়ার এক্সই হবে প্লাস সি। এই যে একটা ঘটনা দেখো, আমরা কি এখানে কি বললাম, প্লাস সি বললাম। প্লাস সি কেন বলেছি, আসলে তোমার প্লাস সিটা বলার কারণ হলো এই প্লাস সি তুমি যদি না দেও তাহলে অঙ্ক 100% ভুল, ঠিক আছে। কারণটা হচ্ছে তোমাদের আমি এর আগে হয়তো বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে এসেছিলাম, তো এখন আমি আবারও বলতেছি যে আসলে এই প্লাস সি এর রিজনটা কি। প্লাস সি এর রিজনটা হচ্ছে, ধরো তুমি একটা কাঁচ পাত্র, ধরো একটা তুমি কী করলা, এটা একটা তোমার কাঁচ পাত্র আছে, তো এই কাঁচ পাত্রটাকে তুমি কী করলা, ভেঙে ফেললা, মানে ব্রেকিং। তুমি এখানে কী করলা, ব্রেকিং করলা। ব্রেকিং বলতে আর কি ডিফারেন্সিয়েশন করে ফেললা, ঠিক না, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলা। তো ভেঙে ফেলার পর তাহলে কি বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যাচ্ছে এরকমভাবে।
গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু পরবর্তীতে তোমার আবার প্ল্যানিং হলো কি যে না, এই ভাঙা অংশগুলোকে পুনরায় তুমি কী করবা, একত্রিত করে যোগ করে পুনরায় আবার এই পাত্রগুলোকে তৈরি করার চেষ্টা করবা। তো তুমি এখানে কি করতেছো, সাম মানে একত্রিত করতেছো, যোগ করতেছো। তো যোগ করে তুমি পুনরায় কি আবার এই পর্যায়ে এরকম মানে পাত্রটা যদি তৈরি করতে চাও এই রকম, সো আবার কি তুমি কি এরকম পাত্রটা তৈরি করতে পারবা হুবু? হ্যাঁ, তৈরি করলাম, বাট কিছু পরিমাণে অংশ হলেও কিন্তু তোমার অবশিষ্ট পড়ে থাকবে। যেমন কাচের কিছু কিছু একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা, অ্যাটলিস্ট অনুপরমাণুগুলোর মতো হলেও কিছু ক্ষুদ্র অংশ তোমার পড়ে থাকবে, যেগুলোকে তুমি কী করতে পারবো না, অ্যাড করতে পারবো না। তো একটা জিনিসকে তুমি যদি ভেঙে ফেলো পুনরায় আবার তাকে যদি যোগ করতে চাও, তাহলে কিছু অংশ তোমার বাদ পড়ে যায়, তাই না? ওই যে বাদ পড়ে যাওয়ার অংশটুকু, সেটাকে মনে করা যাচ্ছে আমরা কি প্লাস সি হিসেবে দিয়ে দিই, কারণ আমরা তো 100% কী করতে পারি না, কোনো কিছুকে যোগ করতে পারি না। বুঝতে পারছো ভাই? তো এখন আমরা এই জন্য অ্যাকচুয়ালি প্লাস সি, আর এটা অনির্দিষ্ট যুগযুগনের ক্ষেত্রে দিতে হয়। তো নির্দিষ্ট যুগযুগন এবং অনির্দিষ্ট যুগযুগন কি, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তো আমরা এখন যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের কি অনির্দিষ্ট যুগযুগন। ওকে, তো দেখো নেক্সট সূত্রটা, তো এখানে ছিল ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, মানে ই টু দি পাওয়ার এম এক্সকে আমরা কী করতেছিলাম, ডিফারেন্সিয়েশন করতেছিলাম। তো এবার কী করবো, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করবো ই টু দি পাওয়ার এম এক্স, লাস্টে কী লিখবো আমরা, ডি এক্স। এটার কোনটা লেখা যাবে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। মানে হচ্ছে কি, এই জায়গায় আমাদের কী ছিল, এম দ্বারা গুণ করেছিলাম, এবার এই জায়গায় আমরা কী করবো, ভাগ করবো। ওকে, তারপরে দেখো 3 নম্বর আরেকটা দিলাম ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স, তারপরে কী লিখবো আমরা, ডিএক্স। এটার কোনটা কী করা যায়, দেখো এই জায়গায় একটা বিষয় খেয়াল করো তোমরা, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লনে, মানে কি তুমি কিন্তু এখানে কী করেছো, লনে দ্বারা গুণ করেছো, বাট আসলে তোমার এখানে কি আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কী করবো, ভাগ করে দিব। ঠিক আছে, দেখো তাহলে কী হবে, এ টু দি পাওয়ার এক্স বাই কত, লন এ, লাস্টে প্লাস সি দিতে হবে। কেউ যদি প্লাস সি না দেয় তার অঙ্কটা 100% ভুল। কারণটা হচ্ছে আমাদের বিষয়টা খেয়াল করো, এটা হচ্ছে কি আমাদের অনির্দিষ্ট যুগযুগন। ওকে, তো আমরা এখন দেখি আরেকটু খেয়াল করি, তোমার এই জায়গা থেকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে এখানে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স বাই লন এ প্লাস সি। এখন আরেকটা বিষয় খেয়াল করবো তোমরা অবশ্যই 100%, যে আমি বলেছি যে ইন্টিগ্রেশন, ঠিক না, ইন্টিগ্রেশন এটা আসলে 2 টাইপস হয়, মানে 2টা ধরনের হয়ে থাকে। একটা হলো তোমার নির্দিষ্ট যুগজীকরণ বা নির্দিষ্ট বলতে পারো যুগস। আরেকটা কি আছে তোমার, হ্যাঁ আরেকটা আছে তোমার হচ্ছে অনির্দিষ্ট যুগস, আরেকটা হলো কি তোমার অনির্দিষ্ট যুগস। ঠিক আছে, 2 ধরনের যুগস। তো নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি থাকবে, লিমিট দেওয়া থাকবে, তোমার আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে। মানে এই নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে তোমার বিষয়টা হলো কি একেবারে তোমাকে বাইন্ডিং করে দিবে, মানে হচ্ছে তুমি এখানে একেবারে নির্দিষ্ট একটা সীমার ভিতরে আবদ্ধ থাকবে, আর অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে কোনো প্রকার কি নেই, সীমা নেই। সো এখন কথা হলো আমাদের যেহেতু কোনো প্রকার সীমা নেই, সো এই অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে আমরা এখন চিন্তা করি, তাহলে অনির্দিষ্ট যুগজ এই যে জায়গায় যা কিছু দেখতেছো সবগুলো কিন্তু অনির্দিষ্ট যুগজ। কিন্তু নির্দিষ্ট যুগজ নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, দেখো এই নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী থাকবে, তোমার আপার লিমিট থাকবে এবং লোয়ার লিমিট থাকবে। তো এটা একটা ইন্টিগ্রেশন দিলাম, তো এ টু বি সাপোজ এটা দেওয়া আছে, মানে কি এটা হচ্ছে কি তোমার লোয়ার লিমিট, আর বিটা হচ্ছে কি তোমার আপার লিমিট। ঠিক আছে, তো দেখো আমরা কি করতে পারি, ধরো ই টু দি পাওয়ার এক্স, তাহলে কী করবো আমরা, ডিএক্স। এখন তোমাদের মাথায় হলো যে ভাইয়া এই জায়গা থেকে অনির্দিষ্ট যুগযুগনের ক্ষেত্রে তো ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা পেয়েছি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, বাট এখানে তো একটা নির্দিষ্ট যুগযুগকরণ, যে এখানে নিচে আছে লোয়ার লিমিট এ এবং আপার লিমিটে আছে বি, তাহলে এখন আমরা কিভাবে এটাকে আমরা বুঝতে পারবো, তাই না? এটা তো আমাদের সমস্যাটা হচ্ছে। তো এখন দেখো এখানে সূত্র যা আছে অনির্দিষ্ট যুগযুগনের ক্ষেত্রে, নির্দিষ্ট যুগযুগনের ক্ষেত্রেও তোমার সূত্র একই হবে, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে মানগুলো বসাই দিতে হবে, আপার লিমিট এবং লোয়ার লিমিট। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমরা তাহলে একটা বিষয় বুঝতে পারলাম যে এখান থেকে এটা হলো কি, তাহলে তোমার সরি দেখো আমাদের এই যে এইটাকে বলবো তাহলে আমাদের কি, এটা হলো আমাদের আপার লিমিট, আর এটা হচ্ছে আমাদের কি লোয়ার
লিমিট, ঠিক আছে। তো একটা হচ্ছে আমাদের আপার লিমিট আর একটা হচ্ছে আমাদের কি লোয়ার লিমিট। তাহলে এখন এটাকে আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি পাবো হলো তুমি কি এ টু দি পাওয়ার এক্সই পাবা, কারণ এই জায়গায় আমরা বলছি এ টু দি পাওয়ার এক্স হবে, ইন্টিগ্রেশন করলে অনির্দিষ্ট যুগযুগকরণের মতো। বাট এখানে কিন্তু তুমি অনির্দিষ্ট যুগযুগকরণের ক্ষেত্রে প্লাস সি দিয়েছো, বাট এই জায়গায় তুমি কি দিবে না, প্লাস সি দিবে না। তাহলে কি দিতে হবে, মানে হচ্ছে জাস্ট এখানে তুমি কি করতে পারো, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবা, দিয়ে এই জায়গায় দেখো লোয়ার লিমিটে তোমার এ ছিল, আপার লিমিটে তোমার কি ছিল বি ছিল, তো লোয়ার লিমিটে তুমি এই কর্নারে লিখে দিবা আর আপার লিমিটটা তুমি এখানে লিখে দিবা। বাট অতিরিক্ত হিসেবে তোমার যে একটা প্লাস সি ধ্রুবমান কনস্ট্যান্ট যোগ করতে হয়েছিল সেটা যেখানে যোগ করতে হবে এমন না, ওইটা যোগ করতে হবে না, কারণ এটা হলো কি আমাদের নির্দিষ্ট যুগযুগকরণ। কারণ এখানে তোমাকে একটা ক্ষেত্র বাইন্ডিং করে দেওয়া আছে, তুমি এ থেকে বি পর্যন্ত মানগুলো অ্যালাউ হবে, আর বাকি এ এবং বি এর যে বাইরের যে মানগুলো সারাউন্ডেড ওই মানগুলো তোমার কি অ্যালাউ হবে না, ঠিক আছে। তো আমাদের এই ছিল কি অনির্দিষ্ট যুগযুগকরণ এবং নির্দিষ্ট যুগযুগকরণের ভিতরে একটু যে ডিফারেন্স। তো আমরা নির্দিষ্ট যুগযুগকরণ এবং অনির্দিষ্ট যুগযুগকরণ নিয়ে আরও বিস্তারিত এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ নেক্সট লেকচারগুলোতে। তো এখন আমি আরেকটু জাস্ট বলতে চাচ্ছি, একটু লক্ষ্য করো, দেখো তোমাদের যে এখানে এই জায়গায় যে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনগুলোর ক্ষেত্রে তোমাদের হয়তো মাথায় ধরতে পারে যে ভাই এখানে কি শুধুমাত্র কি এক্সই থাকতে পারে, ডিডি এক্স এ টু দি পাওয়ার এক্স থাকলো, তাহলে কি এটা কি শুধুমাত্র এক্সই হবে নাকি অন্য কোনো কিছুও হতে পারে? না ভাই, কোনো টেনশন নেই। সাপোজ তোমার এখানে দেখো ডিডি কি হতে পারে, ওয়াই হতে পারে, ভেরিয়েবল, এটা তো একটা ভেরিয়েবল, তুমি কার সাপেক্ষে করতেছো, ওয়াই সাপেক্ষে করতেছো, তাহলে এখানে কি হবে ই টু দি পাওয়ার সাপোজ ওয়াই হলো, এটু করলে তাহলে কী হবে ই টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে। এখানে তুমি কার সাপেক্ষে করতেছো, এক্সের সাপেক্ষে, এখানে তুমি ওয়াইয়ের সাপেক্ষে করতেছো, এটা হতে পারে, কোনো সমস্যা নেই। সাপোজ তুমি ধরতে পারো যে ডিডি, তুমি কি ধরতে পারো, এখানে ডিডি ধরেছো, তুমি এই জায়গায় সাপোজ দিয়ে দিলা কি, ধরো তোমাকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে যে এক্স স্কোয়ার সাপেক্ষে করছো, সো এখন এক্স স্কোয়ার দিয়েছো, ঠিক না? তো এখানে কিন্তু এক্স স্কোয়ার দিয়েছো তোমার, তাহলে কি থাকলো, সাপোজ ধরো ই টু দি পাওয়ার কী আছে এক্স স্কোয়ার, তাহলে এটি ইকুয়ালটা কী হবে, দেখো তো একটা বিষয় খেয়াল করতে হবে, এতে এখানে কিন্তু এক্স ছিল, তো উপরেও কী ছিল সূচকটা বা পাওয়ারটা ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল ফাংশনে, তো আনসার কিন্তু ই টু দি পাওয়ার এক্স হয়েছে, মানে ডিপেন্ড করতেছে তোমার তাহলে কোন জায়গায় ভাই, এই জায়গায় এক্স ছিল এই জন্য এখানেও এক্স ছিল, এই জন্য আনসারটা হয়েছে তোমার ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখন দেখো এই জায়গায় এক্স স্কোয়ার আছে, এই জায়গায় এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার সাপেক্ষে করতেছি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে, তাহলে আনসার কত, এটাকে তুমি এ ধরো এটাকে এ ধরো, তাহলে কি ডিডি অফ এ, তাহলে কি ই টু দি পারে এটা কত ই টু দি পারে এ হওয়ার কথা। সো ফাইনালি আমরা কি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারই হবে অ্যান্সার, বুঝতে পারছো? তো তোমার এখানে যে জাস্ট কাজে এক্সে থাকতে হবে বা ওয়াই থাকতে হবে এমন না, এক্স স্কোয়ার থাকতে পারে, এক্স কিউবের সাপেক্ষে করতে পারি, তারপরে তুমি আবার চিন্তা করতে পারো, ধরো সাপোজ এরকমও থাকতে পারে ডিডি অফ, ধরো ডিডি অফ কী থাকলো তোমার টেন ওয়াই থাকলো। এখন দেখো এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়েছে, বাট কার সাপেক্ষে করতেছে, তোমার টেন ওয়াইয়ের সাপেক্ষে করতেছে, বাট এখানে তোমার থাকতে পারে ই টু দি পাওয়ার কী থাকলো, যেখানে ধরো সাপোজ ই টু দি পাওয়ার এম এক্স আছে, তো আমরা এখানে দিলাম কি ই টু দি পাওয়ার ধরো তোমার কি দিলাম এমই থাকলো, কিন্তু এখানে তোমার কি থাকলো টেন ওয়াই। দেখো তো কোনো প্রকার এই জায়গায় এই যে এখানে তো এক্স ছিল, এখানেও এক্সই ছিল, ঠিক না? তারপরে এখানে এম ছিল, এখানেও তোমার এমই আছে, তো এই জায়গায় তোমার কি টেন ওয়াই, এখানেও টেন ওয়াই, তো জাস্ট এটাকে তুমি এক্স মনে করো টেন ওয়াইকে, তাহলে কি ই টু দি পাওয়ার ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স হলে তাহলে অবশ্যই ডিডি অফ টেন ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম ইন্টু টেন ওয়াই। এটার আনসারটা তাহলে কত হতে পারে? তাই এটির আনসারটা অ্যাকচুয়ালি হবে তোমার কোনটার, এটার আনসারটা যে এম তো আমাদের সামনে হবে ইন্টু কী হবে ই টু দি পাওয়ার এম, তোমার হবে কি টেন ওয়াই। খুবই আনসার, সিম্পল আনসার। তো ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি আজকের যে আমাদের পড়াশোনার বিষয় ছিল এক্সপোনেনশিয়াল ফাংশন এবং কি ইন্টিগ্রেশন। সো ফাইনালি আমরা এই দুইটা ফাংশন নিয়ে আলোচনা করলাম, এক্সপোনেনশিয়াল ফাংশনটা ক্লিয়ার করলাম সূত্রগুলো নিয়ে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট লেকচার 4 গিয়ে আর নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব, নতুন কিছু লেকচার নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো, আশা করি ভালো থাকবে, আর এগুলো আমরা দ্রুত কমপ্লিট করে ফেলবো, মুখস্থ করে ফেলবা নেক্সট লেকচারের আগে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ।